ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাইদ খান এবং আছেন সাবেক সচিব এবং হাইকমিশনার জনাব মোফাজ্জল করিম। স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম যে খবরটি আজকে করেছি, রয়টার্সকে আমাদের সেনাপ্রধান একটি ইন্টারভিউ দিয়েছেন। বেশ কয়েকটি বিষয় আছে, যেমন একটি ইস্যু হলো যে 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজন করে অন্তর্বর্তী সরকার তারা সমর্থন জানিয়েছে। 1.5 বছরের একটা টাইম লাইনের মতো এখানে পাওয়া যায় তার এই বক্তব্যে। এছাড়া রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ না করার কথা বলা হয়েছে, অপরাধে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। জনাব মোফাজ্জল করিম, শুরুতে যদি আপনার কাছে আসি, সেনাপ্রধানের এই বক্তব্যের তাৎপর্য কতটা, কোনটিকে আপনি খুব বেশি গুরুত্ব নিয়ে দেখছেন তার এই ইস্যুগুলোর মধ্যে? আপনাকে ধন্যবাদ। আমি বলবো, এই যে গত 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা যখন নক্ষত্রের কক্ষচ্যুতি এটাই বলুন, কারণ তিনি তো দুর্দণ্ড প্রতাপে 15-20 বছর ছিলেন। সেই সময় থেকে বা তারও আগের খবর জানি না, তবে সেই সময় থেকে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব বা তার বাহিনীর কার্যকলাপ আমরা দেখে আসছি। আমার মতে এটা অত্যন্ত পজিটিভ। এই অর্থে কোন রকমের বাড়াবাড়ি লক্ষ্য করিনি আমরা। এবং তার চেয়ে বড় কথা, যেমন এই আজকে যে তিনি ইন্টারভিউটা দিয়েছেন এবং সেখানে যে সমস্ত কথাবার্তা বলেছেন, এগুলো থেকে প্রতীয়মান হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান, আমি মনে করি, রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থেকে, বিশেষ করে এই সময়টাতে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত, তখন আমাদের সম্মানিত সেনাপ্রধান খুবই দায়িত্বশীল বক্তব্য দিয়েছেন এবং তার থেকে আমি বা দেশবাসী আশান্বিত হতে পারে যে প্রয়োজনে যেটুকু পদক্ষেপ নেওয়ার দরকার, যেমন 5ই আগস্ট বা তারপরের সময় আমরা দেখেছি, সেইটুকু তিনি নেবেন। কোন রকম বাড়াবাড়ি হবে না এবং সেনাবাহিনী সদা প্রস্তুত আছে। আমাদের তো যে বলে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখতে ভয় পায়। অতীতে আমরা অনেক সেনা কর্মকর্তাদের, বিশেষ করে 2-1 জন যারা কোটি কোটি টাকা কম হয়ে গেল, শত শত কোটি টাকা নিজে এবং পরিবারের সদস্যদের নিয়ে আত্মসাৎ করেছেন, বিদেশে পাচার করেছেন। এগুলো দেখে আমরা সেনাবাহিনী সম্বন্ধে একটা নেগেটিভ একটা ধারণা সৃষ্টি হওয়ার কথা। তবে ওয়াকারুজ্জামান সাহেব যে ইন্টারভিউটা দিয়েছেন তাতে আমি অন্তত আশ্বস্ত বোধ করছি। আচ্ছা, একটা জিনিস কি এভাবে বলা যায় জনাব মোফাজ্জল করিম, যে তিনি বলেছেন যে 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনে তিনি অন্তর্বর্তী সরকারকে সমর্থন, এইটা কি একটা সময়সীমা টের পাওয়া যায় কিনা, যেটি আসলে অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, সংস্কার কতদিন লাগবে, অনেক আলোচনা হচ্ছে সেখানে? না, এটাতে এই কথাটাতে এই 1.5 বছরের ব্যাপারটাতে আমি একটু পরে আসতাম। এটা হচ্ছে তার, আমার মনে হয় এটা তিনি সময়সীমা বেঁধে দেন নাই বা প্রস্তাব রাখছেন না, প্রস্তাবও নয়। আমার মনে হয় তার একটা ধারণা, তার একটা অ্যাসেসমেন্ট যে 1.5 বছর লাগবে, এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। এটাই যে কোন রকমের মধ্যে কোনো প্রচ্ছন্ন কোনো সময় বেঁধে দেওয়া বা এরকম কোনো কিছু বলে আমার মনে হয় না। অন্তত তার জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সাম্প্রতিক যে সমস্ত কার্যকলাপ বা যে সমস্ত পদক্ষেপ তিনি নিয়েছেন, তার থেকে আমি এটাকেও একটা পজিটিভ হিসেবে নিচ্ছি যে তিনি মনে করেন যে 1.5 বছর। হয়তো এমনও হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার তার আগেই তারা সবকিছু গুছিয়ে আনতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার করতেই হবে তাদের, সেটা যদি করে ফেলতে পারেন, আর সর্বোপরি একটা সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক একটা
নির্বাচনের জন্য সব প্রস্তুতি যদি সম্পন্ন করতে পারেন, মানে তাহলে তার আপনি আগে পুরো বিষয়টাকে ইতিবাচকভাবে দেখছেন জনাব মোফাজ্জল করিম। হ্যাঁ, অনেক একদম স্পষ্ট আপনার বক্তব্য, অনেক ধন্যবাদ। জনাব আবু সাইদ খান, আপনার কাছে যাই। আপনি তো নিশ্চয়ই পুরো বিষয়টি জানেন। আমি শুধু উল্লেখ করতে চাই যে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার একটা কথা তিনি এই বক্তব্যে বলেছেন। তিনি বলেছেন যে পরামর্শ হিসেবে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রেখে সশস্ত্র বাহিনী থেকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে, এরকম কথা বলেছেন। সব মিলে আপনার কাছে কোন বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে তার এই পুরো বক্তব্য এবং প্রভাবমুক্ত সাক্ষাৎ? রাখার বিষয়ে সেনাপ্রধান যেটা বলেছেন সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য। নিশ্চয়ই সেনাবাহিনীকে প্রভাবমুক্ত রাখবেন এবং সহযোগিতার যে মনোভাব ব্যক্ত করেছেন এটাকে আমি ইতিবাচক ভাবেই দেখি। এবং আর একটা বিষয়টা হচ্ছে যে সরকারের প্রশাসন অর্থাৎ রাজনৈতিক সংস্কার কি হবে, তো সেটাও তার মতামত দিতে পারেন, এতে আমি আপত্তির কিছু দেখি না, সেটা দেওয়াটাই বোধহয় সঙ্গত। তবে 18 মাসের মধ্যে নির্বাচন করে দিবেন, এটা মানেটা বুঝতে পারছি না। কেননা ঘটনা হচ্ছে 18 মাস, 1 বছর না 2 বছর, কতদিন? এটা রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়ার কথা, আমার মনে হয় সেটি সঙ্গত। অতএব পুনর্সীমা যখন সেনাপ্রধান 18 মাসের কথা বলেন, তাহলে একটা ভুল বার্তাও কিন্তু যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়টা রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে করার ক্ষেত্রে আমার মনে হয় সব মহল থেকে এই এই ব্যাপারে মতৈক্য হওয়া দরকার। এবং রাজনৈতিক দল এই ব্যাপারে সরকার রাজনৈতিক দলের সাথে আলাপ করে ঠিক করবেন। কিন্তু বিভিন্ন জায়গা থেকে যদি সময়সীমাটা বলে দেওয়া হয়, কিংবা সেনাপ্রধানের মতো গুরুত্বপূর্ণ অবস্থান থেকে যদি এটা বলা হয়, তখন এক ধরনের আলোচনার জন্ম দিতে পারে, কিংবা একটা নেতিবাচক বার্তাও চলে যেতে পারে যে 1.5 বছর তালিকা সেনাপ্রধান ঠিক করে দিল। যদিও আমার কাছে মনে হয় উনি যেটা মোফাজ্জল করিম ভাই বলেছেন, যে উনি কথা প্রসঙ্গে বলেছেন, হয়তো এটা তার যদি আশাবাদ হয় যে 1.5 বছরের ভিতরে সম্ভব হবে, সেটা হলে ভালো কথা। কিন্তু এই সিদ্ধান্তটা আমার মনে হয় অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর উপরই ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। না, পুরো জায়গাটিতে নিশ্চয়ই সেনাবাহিনীর একটি বড় ভূমিকা রয়েছে। তিনি ক্ষমতার ভারসাম্যের কথা বলছেন, সবকিছু মিলিয়ে মানে সেই এক মন্তব্য ধরনের তিনি রাজনৈতিক করতেই বক্তব্য কিংবা পরামর্শ তো তিনি দিয়েছেন। সেটিকে হ্যাঁ, এই কিভাবে পরামর্শ দেখছেন? দিতে পারেন যে এটা কিভাবে হবে। যেমন এখন ব্যাপারটা হচ্ছে যে প্রশাসনটা কিভাবে পরিচালিত হবে, অর্থাৎ সংবিধান এবং বিষয় সংস্কার আছে। এই সংস্কারের ক্ষেত্রে তো সব জায়গা থেকে মতামত আসতে পারে। একজন দেশের সচেতন নাগরিক হিসাবে তিনি সে পরামর্শ দিতেই পারেন, এটাতে আমি আপত্তি কিছু দেখি না। বরং সেটা সবার জন্যই যে কোনো অবস্থান থেকেই পরামর্শটা দেওয়া উচিত। তবে এই সিদ্ধান্তটা গ্রহণ করবে তো নিশ্চয়ই রাজনৈতিক নেতৃত্ব, জি, এবং অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমেই সংস্কারের পদক্ষেপগুলো গ্রহণ করবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। একদম স্পষ্ট আপনার বক্তব্য জনাব আবু সাইদ খান, জনাব মোফাজ্জল করিম, ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে জো বাইডেন এবং ডক্টর ইউনূসের আজকেই তাদের দ্বিপাক্ষিক যে বৈঠকের কথা বলা হচ্ছে সেটি হবে, সে বিষয়ে নিয়ে আপনাদের মতামত শুনবো। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যেই। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা বিরতির পরে আবারও ফিরে এলাম। আমাদের সাথে আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাইদ খান এবং সাবেক সচিব ও কূটনীতিক জনাব মোফাজ্জল করিম। আবারও স্বাগত জানাচ্ছি। জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য, রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেটি নিয়ে আপনাদের মতামত শুনছিলাম। আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে নিউ ইয়র্কে, যেটি আমরা শিরোনামে এভাবে করেছি যে নিউ ইয়র্কে ইউনূস বাইডেন বৈঠক আজ রাতে অগ্রাধিকার পাবে সংস্কারে সহযোগিতা, ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে প্রত্যয় জানিয়েছেন তৌহিদ এবং জয়শঙ্কর। জনাব আবু সাইদ খান, আপনার কাছে শুরুতে আসি। মানে জো বাইডেন এবং ডক্টর ইউনূসের কিছুক্ষণ পরে যে ঐতিহাসিক একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলছি, 9:30 হওয়ার কথা আমাদের বাংলাদেশ সময়, এই বৈঠকের গুরুত্বটা কতখানি আপনি দেখছেন? কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেটির কি ফলাফল হতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র পথে অগ্রসর হওয়ার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছে, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনেক সমর্থন ছিল এবং সহযোগিতা করারও সুযোগ রয়েছে। আমরা এটা চাই। তারপরে হচ্ছে আমাদের যে অর্থনীতির যে অবস্থা, যে কিছু সংকট তৈরি হয়েছে, তো এই ক্ষেত্রে পশ্চিমা যে সাহায্য, যুক্তরাষ্ট্রের সাহায্য, জাতিসংঘ সাহায্য সহযোগিতা,
এসব ব্যাপারে তো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সেগুলো নিয়েও আলাপ হতে পারে এবং এইটার মধ্য দিয়ে আমার মনে হয় আমাদের অর্থনীতিকে গতিশীল করা এবং রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন কারিগরি সহ বিভিন্ন সমর্থন দেওয়ার সুযোগ আছে। এবং এটা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তো আমাদের সরকার প্রধানের যে বৈঠক, এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে বলে আমি মনে করি। আর তাছাড়া বিষয়টা হচ্ছে যে পশ্চিমা দুনিয়া যে আমাদের এখানে যে স্বৈর শাসনের বিরুদ্ধে যে লড়াই ছিল তাদের সমর্থন ছিল এবং সেই সমর্থনের ক্ষেত্রেও তো তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো, সেটাও হয়তো তিনি জানাবেন। তো সবকিছু মিলে আমার কাছে এটাকে গুরুত্বপূর্ণ বৈঠক আমরা মনে করি। আর একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সচরাচর এবং এখানে সব প্রধান কি সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন না। জি, তো ইতিপূর্বে আমরা দেখেছি যে খুব মানে প্রতিবারই সব সরকার প্রধানের সঙ্গে কিংবা বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এমনটা না। মুষ্টিমেয় আমি বোধহয় পত্রিকায় দেখছিলাম 7 বার কি 8 বার বৈঠক হয়েছে। তো এইবার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে এই বৈঠকে মিলিত হওয়া এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের কূটনীতি এটা একটি বিজয় বলেই আমি মনে করি। অনেক ধন্যবাদ। খুব সংক্ষেপে যদি আপনি ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে কথা বলেছেন, মোহাম্মদ তৌহিদ এবং এস জয়শঙ্করের মধ্যেও একটা আলোচনা হয়েছে, সেটিকেই আপনি কিভাবে দেখছেন? মানে আচ্ছা, আমরা প্রত্যাশা করেছিলাম এবং বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবে। বাংলাদেশ যে প্রস্তাব দিয়েছিল কিন্তু সেটা সাড়া মেলেনি, হয়তো ব্যস্ততার কারণে হতে পারে। তবে সেটা হলে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আরো ভালো ব্যাপারটা ছিল এবং দুই দেশের মধ্যে কিছু ভুল বোঝাবুঝিও তৈরি হয়েছে এবং কিছু সংকট এরও তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে দুই সরকার প্রধানের যদি বৈঠক হতো সেটা গুরুত্বপূর্ণ ছিল। তবে জয়শঙ্করের ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে যে বৈঠক হয়েছে এই বৈঠককেও আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং ইতিমধ্যে এর আগেই জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশে যা ঘটেছে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জি, অনেকেরই ধারণা ছিল এবং অনেক পত্রপত্রিকাও লেখালেখি হয়েছিল যে এই বাংলাদেশের এই পরিবর্তনকে ভারত দিল্লি কিভাবে দেয়। তো জয়শঙ্করের বক্তব্যের মধ্য দিয়ে সেটা কিন্তু উনি এই বৈঠকের আগেই সেটাকে স্পষ্ট করেছেন যেটা তার অভ্যন্তরীণ বিষয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বৈঠক আর এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আর একটা বিষয় হয়েছে যে আমাদের সাবেক সরকার প্রধান শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। তো ইতিপূর্বে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তাকে যতক্ষণ পর্যন্ত আমরা ফিরিয়ে আনার কথা না বলবো ততক্ষণ পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। অর্থাৎ ক্ষেত্রেও আমার মনে হয় আলোচনা এটা নিশ্চয়ই প্রাধান্য পেয়েছে এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন পক্ষ থেকে রাজনৈতিক অঙ্গন থেকে তাকে ফিরিয়ে আনা কিংবা তার বিরুদ্ধে যেহেতু আদালতে বেশ কিছু মামলা হয়েছে সেখানে ফিরিয়ে আনার বিষয়টি সামনে এসেছে। সেইটি এই বিষয়গুলো এসেছে নিয়েও বলে মানে আমরা এই বিষয়টা ধারণা নিয়েও করছি। আলোচনায় স্থান পেতে পারে বলে আমি মনে করি। যেভাবেই হোক বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা যেহেতু দুই প্রতিবেশীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিভিন্ন কারণে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং সেই টানাপোড়েন কিভাবে দূর করা যায় এখানে ভারত কেবলমাত্র আওয়ামী লীগ সরকারের সঙ্গেই সম্পর্ক মেনটেন করেছিল। এই সম্পর্কটার একটা দুর্বলতার দিক ছিল সেই সময় দুই সরকারের যে এই সম্পর্কটা হচ্ছে দুই দলের সঙ্গে দুই সরকারের সঙ্গে, কিন্তু সম্পর্কটা হওয়া দরকার রাষ্ট্রিক সম্পর্ক। দুই এবং দেশের সেই সম্পর্ক ক্ষেত্রে সেটিতে উন্নতি হবে সেই ক্ষেত্রে বলে আমার মনে হয় এক আশা লাইনে করছি। আমি শেষ করি যে ভারতের দৃষ্টিভঙ্গিরও কিছুটা পরিবর্তন হয়েছে ইতিমধ্যে। তো বিএনপির সঙ্গেও বিএনপির মহাসচিবের সঙ্গেও ভারতের এখানে হাই কমিশনার দেখা করেছেন। তাতে মনে হচ্ছে যে ভারত তার এই সম্পর্কটাকে আরো বিস্তৃত করতে চায়।
একদম বলে আমার স্পষ্ট মনে হয়। জনাব আবু সাইদ খান, অনেক ধন্যবাদ। জনাব মোফাজ্জল করিম, আপনার দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে এই দুই পরাশক্তি ভারতের সাথে এবং যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে আজকে বৈঠকটি একটি হয়েছে আর একটি হবে, দুটিকে আপনি কিভাবে দেখছেন? কোনটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন? কোনগুলো গুরুত্ব পাচ্ছে আপনার কাছে? আচ্ছা, এটা আমি প্রথমে বলতে চাই যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়ে বৈঠক বা বৈঠকগুলো হচ্ছে। গুরুত্বপূর্ণ এই কারণে, মাত্র 1.5 মাস আগে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং স্বভাবতই সারা দুনিয়াব্যাপী এখন সকলের চোখ এই সরকারের উপরে, বাংলাদেশের পরিস্থিতির উপরে, হাসিনার প্রস্থান থেকে শুরু করে অদ্যাবধি যে সমস্ত ঘটনাবলী ঘটেছে এগুলো নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের মধ্যেও যথেষ্ট ঔৎসুক্য আছে। আর ভারত আমাদের নিকটতম প্রতিবেশী হিসাবে তো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক যেটা, সেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটাতে কোনো সন্দেহ নাই। সেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মাননীয় তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তাদের বৈঠকটাও ঠিক সময়োপযোগী। তবে সবচেয়ে বেশি সময় উপযোগী টাইমিং এর দিক থেকে বলতে গেলে পরে সেটা হবে জো বাইডেনের সঙ্গে, যেটা ডক্টর ইউনূসের মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক। যেটা একটা জিনিস, মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু গুরুত্ব দিচ্ছে বাংলাদেশকে বিশেষ করে এই মুহূর্তে, আর কতটুকু গুরুত্ব সহকারে তারা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে নিচ্ছে, সেটার প্রমাণ হচ্ছে সচরাচর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট এই সমস্ত সাইডলাইন টক যেগুলো, জি, এগুলোতে অংশগ্রহণ করেন না, সেটা যেই হন না কেন। বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের কোনো অতীতে কোনো রকমের কোনো বৈঠক হয়নি। চেষ্টা চরিত্র করা হয়েছে কিন্তু হয়নি, কারণ এটা হয়তো সময়ের অভাব অথবা তাদের নীতি বিরুদ্ধ, যে জাতিসংঘের বৈঠক চলাকালে সেখানে সাইডলাইন টকে, সচরাচর সাইডলাইন টকে ধরুন অন্যান্য দেশের প্রধানমন্ত্রী হোক বা অন্য যে কোনো পররাষ্ট্রমন্ত্রী হোক, তারা অংশগ্রহণ করেন। কিন্তু এত উঁচু পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অন্য কারোর সঙ্গে সাইডলাইনে বসার নজির নাই বললেই বোধহয় চলে। আমার মানে এটি আসলে পুরো বিষয়টির তাৎপর্যকে তুলে ধরে বহন নিশ্চয়ই। করে। আচ্ছা, এবং এটা থেকে আরেকটা জিনিস এখানে অবশ্যই উল্লেখ করতে হয়, বাংলাদেশ তো নিশ্চয়ই এই গত 1.5-2 মাসের পট পরিবর্তনের কারণে এখন লাইমলাইটে, চূড়া আলোকের মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু বড় কথা হচ্ছে প্রফেসর ইউনূসের যে ক্যারিশমা, প্রফেসর ইউনূসের যে পরিচিতি সারা বিশ্বব্যাপী, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এটাকে বাড়িয়ে বলারও কিছু নাই এবং এটাতে কোনো রকম মানে হীনমন্যতার কোনো কিছু নাই। এটা সবাই জানে, সর্বজনবিদিত, যে প্রফেসর ইউনূস একজন অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, এবং তার খ্যাতি, তার যে গরিব, দুনিয়ার গরিব মানুষের জন্য যে তার প্রচেষ্টা, যে তার অর্জন, সেটা সম্বন্ধে পৃথিবীর সব ছোট বড় সব দেশই খুবই আগ্রহান্বিত। আমি তো বলবো মানে সেটির আরেক ধরনের স্বীকৃতি মিলছে আজকের এই বৈঠকের মধ্যে। হ্যাঁ, এবং আমি তো বলবো জো বাইডেন সাহেবও বোধহয় এটাকে একটা সুযোগ মনে করছেন যে ঠিক আছে, প্রফেসর ইউনূস যখন কাছাকাছি পাচ্ছি তাকে, তাহলে আমি আর একটু জেনে নেই তার কাছ থেকে, নিশ্চয়ই তার সম্বন্ধে এবং তার
প্রোগ্রাম সম্বন্ধে। একদম একদম ওটা স্পষ্ট। সব- জানাব মোফাজ্জল করিম, আপনি একটু সুযোগ দিলে আমরা একটা বিরতি নিতে চাই। বিরতি নিয়ে স্পষ্ট আপনাদের দুজনের বক্তব্য থেকেই বিরতির পরে ফিরে এসে বাকি যে বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে আপনাদের মতামত শুনবো। আমরা বিরতিতে যাচ্ছি। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরবো কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সংবাদ সম্প্রসারণে ফিরলাম। এটি নিবেদন করছে সালাম স্টিল। আমাদের সাথে আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাইদ খান, সাবেক সচিব এবং হাই কমিশনার জনাব মোফাজ্জল করিম। আবারও স্বাগত আপনাদের দুজনকে। দুটি খবর ছিল। একটি, ছাত্র জনতার অভ্যুত্থানে 708 জন নিহতের খসড়া তালিকা প্রকাশ করেছে আজকে সরকার। এটি খুবই গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। তবে আমি বিশেষভাবে আরেকটি খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে মতামত জানতে চাই। সেটি ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে কারসাজি করে বিপুল শেয়ার লেনদেনের অভিযোগ প্রমাণিত হয়ে 50 লাখ টাকা তাকে বিএসইসি থেকে জরিমানা করা হয়েছে। আলোচনায় আসলে খুব বেশি সময় নেই, তারপরও জনাব মোফাজ্জল করিম, মানে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তিনি বিতর্কিত হয়েছেন। আলোচনা সমালোচনা তাকে পিছু ছাড়ে না। শেয়ার কারসাজির জন্য তাকে এবার 50 লাখ টাকার জরিমানা গুনতে হবে। সাকিবের মতো ব্যক্তিত্বকে জরিমানা আসলে কি বার্তা দিচ্ছে? পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানে সাকিব আল হাসান প্রমাণ করে দিল সে আসলেই অলরাউন্ডার, বিশ্ব সেরা অলরাউন্ডার। অর্থাৎ ক্রিকেটে যেমন ভালো খেলে, ভালো ব্যাট করে, ভালো বল করে, করে তারপরে অলরাউন্ডার হয়েছে, তেমনি টাকা পয়সা বানানোর ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে হচ্ছে সে পারদর্শী, তার পারঙ্গমতা দেখিয়ে দিল। কিন্তু এটা অত্যন্ত, আমি বলবো অত্যন্ত কুদৃষ্টান্ত। আমার কাছে এটা খুবই বাজে মনে হয়েছে যে এরকম বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে, বাংলাদেশের মুখোজ্জ্বল করেছে, তার কাছ থেকে আর যাই হোক আমরা এই ধরনের একটা নোংরামি, এটা তো নোংরামি বটে, এটা আমরা আশা করি। তোমার কি টাকা পয়সার বাবা অভাব আছে? তুমি কেন তুমি এই সমস্ত কালো টাকার দিকে তুমি হাত বাড়াবে কেন? এরা তো মাশাল্লাহ এই বয়সেই তারা 1 কোটি 2 কোটি নয়, বোধ হয় দেখি তো নাই, শত শত কোটি টাকার মালিক হয়েছে। এবং এটা তোমরা যেভাবে নিয়েছো, খেলাধুলা করে, বিদেশে খেলাধুলা করে নিয়েছো, মাশাল্লাহ তোমাদের দৃষ্টান্ত অনুসরণ করে অন্যান্য খেলোয়াড়রা এগিয়ে যাবে। কিন্তু অন্যান্য খেলোয়াড়রা যদি বলে যে না, ওনার দৃষ্টান্ত আমরা অনুসরণ করব না, উনি তো একজন জুয়ারি, বা উনি তো একজন, এটা তো ঠিক না। মানে শেয়ার বাজার কেলেঙ্কারির সাথেও জড়িত, সেটি বোঝা যাচ্ছে। হ্যাঁ, সেটাই বলছি, জুয়ারির মতোই তো দেখায়। তো এটা আমার মনে হয় সাকিব আল হাসানের এই দৃষ্টান্তটা কেউ অনুসরণ করবে না, এবং সাকিব আল হাসানও অনুতপ্ত হবে নিশ্চয়ই। আর যদি অন্যান্য এরকম কুপথে গিয়ে থাকে বা যাওয়ার প্ল্যান করে থাকে, সেগুলো থেকে আমি একজন তার প্রবীণ একজন নাগরিক, তার অনুরাগী বলবো খেলাধুলার, সেটা থেকে তাকে আমি পরামর্শ দিব, বাবা তুমি ফিরে আসো, এগুলো খারাপ রাস্তায় যেও না। আর তোমার থেকে এগুলা এই কুদৃষ্টান্ত সংক্রমিত হয়ে যেতে পারে আশঙ্কা। আমাদের আরো যারা তরুণ খেলোয়াড় আছে, এখন যেমন সর্বশেষ মিরাজ বা নাহিদ রানা বা এরা তো, মাহমুদ হাসান, এই ইয়াং ছেলেরা আমার অত্যন্ত প্রিয় খেলোয়াড়েরা, তারা তাদের কোন রকমের চারিত্রিক এইরকম ধরা পড়ুক, আমি এটা মোটেই আশা করি। জি, ধন্যবাদ। মানে শুধু সাকিব আল হাসানের প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির জন্য তো 50 লাখ, এর বাইরেও আমরা দেখলাম যে আবুল খায়েরকে 25 লাখ, এশিয়াল কমিউনিকেশনসকে 75 লাখ, মোনার্ক মার্কে 1 লাখ, আবুল কালাম মাতবরকে 10 লাখ। মানে বিএসইসির পদক্ষেপটিকে আসলে আপনি কিভাবে দেখবেন? আমি সেটি আসলে এবার একটু জানতে চাইবো আবু সাইদ খান আপনার কাছে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে মানে ক্রিকেটার হিসাবে আমরা সাকিব আল হাসানকে তো নিয়ে গর্ব করি, কিন্তু ব্যক্তি হিসাবে তিনি ক্রিকেটার হিসাবে যতটাই আলোচিত, প্রশংসিত, ব্যক্তি হিসাবে ততটাই সমালোচিত। তবে এই যে বিষয়গুলো যে ধরাছোঁয়ার বাইরে কেউ নয়, এই ঘটনার মধ্যে দিয়ে সেটা প্রমাণ হলো। এবং অন্যান্যদের ক্ষেত্রেও যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তো সেটা দিয়ে প্রমাণ হচ্ছে যে সবকিছু যেন আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এর মানে যে
সর্বাত্মকভাবে এই প্রচেষ্টা কতটুকু সফল হবে আমি জানি না, তবে উদ্যোগ শুরু করা দরকার এবং এই সমস্ত কেলেঙ্কারি যে যে সেক্টরেই ঘটুক না কেন তা চিহ্নিত হওয়ার একটা সময়ের দাবি বলে আমি মনে করি। এইটি এক ধরনের দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা পরবর্তী সকল? নিশ্চয়ই এটা একটা দৃষ্টান্ত এবং এটাকে সর্বক্ষেত্রে এটাকে ব্যাপ্ত হওয়া দরকার, কেবল সাকিব আল হাসান কিংবা আরো দুই এক ব্যক্তির ক্ষেত্রে নয়, এটা জি। সর্বক্ষেত্রে ব্যাপ্ত হওয়া উচিত বলে আমি মনে করি। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব আবু সাইদ, অনেক ধন্যবাদ জনাব মোফাজ্জল করিম। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথে।